নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আপনারা শুনছেন রাজদেবী প্রোডাকশন। প্রজেক্ট পাসিং শো সিজন 3-র অর্ধেক প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। বিভূতি বীরভূমের পথে যাত্রা করতে করতে আপনাদের শোনাচ্ছে কিছু রোমহর্ষক কাহিনী। অবশেষে যখন বিভূতি বীরভূমের মাটিতে পা রাখবে, অর্থাৎ যেখানে তারানাথ হারিয়ে গেছে বলে তার অনুমান, সেই পটভূমি থেকেই শুরু হবে প্রজেক্ট পাসিং শো সিজন 3। আজ রাজদেবী প্রোডাকশনে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ও চণ্ডীতলার বিভীষিকা গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে রাকেশ, সন্তু, দীপ, দেবীয়ন্ত্রী ও ফ্র্যাঙ্কি। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটির সমগ্র পরিচালনায় দেবীয়ন্ত্রী দাস। গল্পটি কেমন লাগলো শুনে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রজেক্ট পাসিং শো সিজন 3-র একদম প্রথম গল্প থেকে আমাদের সদস্য হয়ে যেতে পারেন। তাহলে শুনতে থাকুন তারানাথ তান্ত্রিক ও চণ্ডীতলার বিভীষিকা। না, মনটা আজ একটুও ভালো নেই। আজ এতদিন পর কলকাতায় ফিরলাম, কিন্তু কিশোরীর মুখে সকাল সকাল একটা খবর পেয়ে মনটা খারাপ হয়ে গেল। তারানাথ মঠ লেনে নেই, কোন এক বিশেষ কারণে তার গ্রামের বাড়িতে গিয়েছে। ফিরতে ফিরতে পরশু। সারাদিন ঝুল বারান্দায় পায়চারি করতে করতে যখন পায়ের তলা ব্যথা হয়ে গেল, ঘরে এসে খানিকক্ষণ শুয়ে নিলাম। কিছুই যেন ভালো লাগছে না। 3 মাস গাধার মতো খেটে বাড়ি এসেছি, তাও মাত্র 2 দিনের ছুটিতে। প্রজেক্ট ম্যানেজার কোনো মতেই ছাড়তে চাইছিলেন না। শরীর খারাপের দোহাই দিয়ে প্রায় হাতে পায়ে ধরে এই দিন 2 বের করা। এই চাকরিটা বোধহয় আমার আর বেশি দিন পোষাবে না, তা ভালোই বুঝতে পারছি। শীতের অলস রোদ বিকেল 4টে নাগাদ একটু কমে এলে শিবেনের চায়ের দোকানে গিয়ে বসলাম। কিশোরীকে এখানেই আসতে বলেছি। চায়ের দোকানের পরিবেশটা এখন যেন কেমন একঘেয়ে লাগে। সেই প্রাপ্তবয়স্ক কিছু লোকজনের রাজনৈতিক পর্যালোচনা, আর তার সাথে উচ্চস্বরে বিরোধী পক্ষের তর্ক বিতর্ক। উফ, এ যেন বড়ই অস্বস্তিকর লাগে এখন। শিবেনকে একটা চা বলে কিশোরীর জন্য অপেক্ষা করছি, এমন সময় আমার পাশে বসে থাকা একজন ভদ্রলোক বললেন, এই শীতকালের দিনটায় মনটা একটু ঘুরি ঘুরি করে, কি বলেন মশাই, তাই না? উত্তর দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার, তবুও সৌজন্যতার খাতিরে বললাম, আমার এই অতি সংক্ষিপ্ত উত্তরে ভদ্রলোক হয়তো বুঝতে পারলেন আমি এখন আলাপ জমানোর পরিস্থিতিতে নেই। আসলেও তাই। যেখানে ভেবেছিলাম এই 2 দিন তারানাথের সঙ্গে গল্প করে এবং তার অত্যাশ্চর্য কিছু অভিজ্ঞতার গল্প শুনে কাটাবো, সেখানে আগামী 2 দিনের কথা ভাবলেই মনে যেন বিষাদের কালো মেঘ ছেয়ে আসছে। মনের কাছেই বা প্রশ্ন করে কি হবে? সে তো আর জানতো না যে এমন কিছু একটা হতে চলেছে। চা নিয়ে দোকানের থেকে একটু বাইরে এসে দাঁড়িয়েছি, লক্ষ্য করলাম কিশোরী মুখে রুমাল দিয়ে রাস্তা পার হচ্ছে। আমায় দেখে দূর থেকে হাঁক দিল। কি ব্যাপার ভাইয়া, আমায় ছেড়ে চা খেয়ে নিচ্ছ যে? বড় মন টন খারাপ নাকি? উত্তরটা দিলাম ও কাছে এলে। আরে বলো না, এতদিন পরে ছুটিতে বাড়ি এলাম, তাও যদি তারানাথের সাথে একটু দেখা না করতে পারি কেমন লাগে বলো তো? কিশোরী পকেট থেকে একটা পাসিং শো এর প্যাকেট বের করে বলল, আরে শুধু কি তুমি, আমিও দেখো ভুল করে 1 প্যাকেট পাসিং শো কিনে ফেলেছি। তাহলে এটা সদ্ব্যবহার আজ আমরাই করি। এই শিবেন, একটা চা দে তো। বলে সে প্যাকেট থেকে একটা পাসিং শো আমায় দিল ও নিজেও একটা ধরালো। সিগারেটটা ধরিয়ে সবে কিশোরের দিকে তাকিয়েছি, এমন সময় ওই ভদ্রলোক আবার এলেন। হাসি মুখে বললেন, মশাই তবে চললাম, বলে উনি চলে গেলেন। কিশোরী বলল, কি ইনি, আর কোথায় যাওয়ার কথা বললেন? আমি ওই ব্যক্তির সাথে ক্ষুদ্র পরিচয়ের কাহিনীটুকু আরও সংক্ষেপে কিশোরীকে বললাম। তারপর শিবেনের কাছে কিশোরী চা আনতে চলে গেলে আমি আবার আগের ফাঁকা জায়গাটায় এসে দাঁড়াই। সিগারেটের শেষ টানটা দিয়ে মাটিতে ফেলেছি, সেই মুহূর্তে কিশোরীর উত্তেজিত কণ্ঠ শুনলাম।
ভাইয়া আমরাও তো ঘুরতে যেতে পারি, কি বলো? কিশোরীর এই প্রকার উত্তেজনা আমি আগেও দেখেছি, তাই স্বাভাবিকভাবেই বললাম, কোথায় যাবে ঘুরতে? কেন, রামজয়পুর? এখনই বেরিয়ে পড়লে রাত 8টার মধ্যে পৌঁছে যাব আশা করি। তাছাড়া তারানাথকে একটু বিস্মিতও করা যাবে। কেমন লাগলো বুদ্ধিটা? কথাটা শুনে যতটা অবাক হলাম ততটা রাগ হলো নিজের ওপর। এই কথাটা আমার আগে কেন মাথায় আসেনি? ব্যস্ত হয়ে বললাম, চলো চলো কিশোরী, একটু দেরি করো না। আরে আরে রাখো তো, চা পরে খাবে। 5:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তারকেশ্বর লাইনের ট্রেনের জন্য মাত্র মিনিট 15 অপেক্ষা করতে হলো। তবে আমাদের তারকেশ্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার আগেই সিঙ্গুর স্টেশনে আমরা নেমে পড়ব। তারানাথ বলেছিল স্টেশন থেকে 8-10 মাইলের হাঁটা পথ বা গরুর গাড়ি নিলে পড়বে রামজয়পুর গ্রাম। সিঙ্গুর পৌঁছাতে ঘণ্টাখানেক মতো লাগলেও ওখান থেকে রামজয়পুর যেতে কতক্ষণ লাগবে সে বিষয়ে আমার বা কিশোরীর কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না। 6:45 নাগাদ আমরা দুজন সিঙ্গুর স্টেশনে নেমে পড়লাম। স্টেশন না বলে এটাকে একটা হল্ট স্টেশন বলাই যায়। সবে সন্ধ্যা নামতে পারেনি, এখানে শেষ গাড়ি ধরার জন্য ছুটোছুটির ভিড় লেগে গেছে। কিশোরীকে তো ধাক্কা মেরে প্রায় ফেলে দেওয়ার জোগাড়। ও বিরক্ত হয়ে বলল, আরে মশাই অন্ধ হয়ে গেছেন নাকি? দেখে চলতে পারেন না? যে উত্তর দেবে সে ততক্ষণে স্টেশনের বাইরে চলে গিয়েছে। আমি কিশোরীকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বাবা, এত রেগে যাওয়ার কি আছে, এমনটা তো হতেই থাকে। চলো চলো, এখানে দাঁড়িয়ে রাগ প্রকাশ করতে থাকলে আমরাও হয়তো গাড়ি পাবো না। আমরা দুজনেই দ্রুত পায়ে বাইরে এলাম। তবে এখানে এসে বুঝলাম আসলে মানুষের মরণাপন্ন হয়ে ছোটার কারণ কি। স্টেশনের একমাত্র বিদ্যুৎ স্তম্ভের আলোয় দেখলাম 3টে গরুর গাড়ি ভর্তি লোক হেলে দুলে মাটির রাস্তা ধরে চলে যাচ্ছে। কিশোরীকে বললাম, চলো 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 চলো, দৌড়ে যাই, দেখি আমাদের নাই কিনা, না হলে তো মুশকিল হয়ে যাবে। অনেক কাকুতি মিনতি করার পর একটা গরুর গাড়ির একদম শেষ অংশে কোনো রকমে উঠে বসলাম আমরা। রামজয়পুর পর্যন্ত এই গাড়ি যাবে এবং ওই গন্তব্যের যাত্রী শুধু আমরা দুজন। তবে এটা ঠিক, গ্রামের দিকটায় দিন অবসানের একটা আলাদা মেজাজ আছে। মনে হয় কোনো সমুদ্রের মাঝে নৌকায় বসে আছি। দূর দূরান্তে সব মাছ ধরার ছোট ছোট নৌকায় টিমটিম করে আলো জ্বলে বলে মনে হয়। এই পরিস্থিতিটাকে আরও বাস্তবায়িত করেছে গরুর গাড়ির মচমচ শব্দ। যত গ্রামের ভেতরে প্রবেশ করছি ততটাই যেন ঝিঁঝি পোকা আর ঘুঘুড়ো পোকার শব্দ কান চেপে ধরতে চাইছে। তবে এটা বলাই বাহুল্য, এখানকার শীত আর কলকাতা শীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা উলের সোয়েটারের ওপর চাদর চাপিয়েও শরীরের ভেতরে যেন বরফের স্রোত বইছে। কিশোরীর অবস্থা আরো সংকীর্ণ, কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া এই শীতে থাকবো কি করে? আমি তো সোয়েটার মারিনি তেমন, কে জানি আর কত দূর। আরে চিন্তা করো না, গাড়ির থেকে নামলে আর এত ঠান্ডা লাগবে না। তাছাড়া তারানাথ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। কিশোরী আর কোনো কথা বলল না। নির্জনতায় ঘেরা এক অন্য পৃথিবীর ওপর থেকে চলতে থাকলো আমাদের যাত্রীবহুল গরুর গাড়ি। অবশেষে যখন রামজয়পুর পৌঁছালাম তখন রাত 10:16। তার মানে প্রায় 6.5 ঘন্টা পর আমরা গন্তব্যে পৌঁছালাম। রামজয়পুর গ্রামটা কতটা শান্ত তা ধরার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যে স্থানে আমরা দুজন দাঁড়িয়ে আছি সেখান থেকে মনে হয় কোনো গ্রামেই নেই আমরা, কোনো এক জনশূন্য প্রান্তরে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর যা চোখে পড়ছে তাও বেশ খানিকটা দূরে। কিশোরী বলল, এসে তো পড়লাম, কিন্তু তারানাথের বাড়ি কোনটা তা খুঁজবো কিভাবে? আমিও এটাই ভাবছিলাম। উত্তরে বললাম, আমার মনে হয় একটু এগিয়ে গিয়ে কারো কাছে জিজ্ঞেস করা উচিত, কি বলো? কিন্তু মানুষজনই তো কেউ নেই। সব বদলালেও রামজয়পুর তারানাথের বর্ণনা অনুযায়ী এখনই তাই আছে, আগে যা ছিল। চলো দেখি। আমরা দুজনই সামনের দুটো ঘর লক্ষ্য করে এগোলাম। তবে দূর থেকে না দেখা গেলেও কাছে এসে একজনকে রাস্তায় ঘুরঘুর করতে দেখলাম। কিশোরী এগিয়ে গিয়ে বলল, ভাই একটা কথা জানার ছিল। ছেলেটি কেঁপে উঠে পিছন দিকে তাকালো, বলল, কে কে আপনারা? কিশোরী একবার আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, বলছিলাম একটা ঠিকানা জানার ছিল, আপনি একটু সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম তারানাথ চক্রবর্তীর বাড়ি যাব আমরা,
বাড়িটা কোন দিকটা একটু বলতে পারবেন? ছেলেটি এবার একটু ধাতস্থ হলো, নিচু গলায় বলল, আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ওকে লক্ষ্য করলাম। একবারেই যে সে বুঝতে পেরেছে এটাই অনেক আমাদের জন্য। তবে যে স্থানে দাঁড়িয়েছিলাম তার থেকে তারানাথের বাড়ি বেশি দূর নয়। একটা ফাঁকা মাঠ পেরিয়ে আমরা চললাম দুটো পুকুরের মাঝের সরু রাস্তা ধরে। সেখানেই একটা মোটামুটি বড় পাকা বাড়ি দেখিয়ে ছেলেটা চলে গেল। তারানাথ চক্রবর্তী যে নেহাতি গরিব বাড়ির ছেলে কোনোদিনই ছিল না তা তার বাড়ি দেখলে বোঝা যায়। বাড়ির প্রশস্ত উঠোনে একটা বেদি করে তুলসী গাছ লাগানো রয়েছে। একদিক খোলা বাড়িটির 3 প্রান্তে উঁচু ভিতের উপর সঙ্গবদ্ধ 4খানা ঘর। কিশোরী পা টিপে টিপে তুলসী মন্দিরের পাশে গিয়ে দাঁড়ালো, গলা ঝেড়ে বলল, কি হে তারানাথ, বাড়ি আছো নাকি? ডাকা মাত্রই বাঁ দিকের একটা ঘর থেকে বেরিয়ে এলো চারি। কিশোরী সাথে সাথে ঠোঁটে আঙুল দিয়ে তাকে সতর্ক করল যাতে ও বিস্ময়ত্র চমকে না ওঠে। চারি কিছুক্ষণ নিজের মুখ চেপে ধরে চোখের ইশারায় আমাদের সোজাসুজি ঘরটি দেখিয়ে দিল। বুঝলাম ওই ঘরেই তারানাথ রয়েছে। কিশোরী গিয়ে দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে তারানাথের কণ্ঠ শুনতে পেলাম, বাড়িতে অতিথি এমন লুকিয়ে এলে চোর ভেবে কেউ যদি আক্রমণ করে বসে তবে তো অতিথি আপ্যায়ন ছেড়ে তাদের নিয়ে ডাক্তার বদ্যির কাছে ছুটোছুটি শুরু করতে হয়। আমরা দুজনেই পরস্পরের দিকে চাইলাম। তারানাথ হাসি মুখে দরজা খুলল। ওর হাতে একটা মোমবাতি। আমাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে তোমরা আগে ভেতরে এসো তো। সত্যি ভাবতে পারিনি যে এমন একটা দিনও আসবে। আমার নিজেকে আজ খুবই অপ্রস্তুত লাগছে। তবে তোমাদের এই রামজয়পুর ছুটে আসা থেকে এটুকু আমি নিশ্চিত যে তোমরা আমার জীবনের অভিজ্ঞতাগুলিকে আর গল্প মনে করো না। এগুলো এখন তোমাদের কাছে অস্বাভাবিক সত্য। ঠিক বলছি তো কিশোরী? কিশোরী সবিনয়ে বলল, একদমই ঠিক ঠাকুর মশাই। আসলে বিভূতিও এতদিন পর কলকাতা এসেছে, তাই ওকে নিয়ে আপনার সাথে দেখা না করলেই নয়। এভাবে না জানিয়ে এসে আপনাকে একটু বিস্মিত করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো... দেখো, তোমরা আমায় তোমাদের একনিষ্ঠতা ও শ্রদ্ধায় যথেষ্ট বিস্মিত করেছ। আমি আজ আমার এই 2 বন্ধুর ওপর যথেষ্ট কৃতজ্ঞ। তবে যে কারণে তোমরা এত দূর ছুটে এসেছো তার সম্পূর্ণ মূল্য দিতে পারাটাকেই আমি এখন একান্ত কাম্য বলে মনে করছি। তোমরা ওই চৌকিতে বসো, আমি চারিমাকে একটু চা করতে বলে আসি। আমি আর কিশোরী নির্দিষ্ট চৌকিতে বসে ঘরটা চারিদিকে চোখ বোলাতে লাগলাম। আমাদের বিপরীত দিকের দেওয়ালটায় একটা ছবিতে আমার চোখ আটকে গেল। কিশোরীর প্রশ্নে বুঝলাম ও নিজেও সেই দিকেই চেয়ে রয়েছে। ভাইয়া, ছবিটা ডান দিকের মানুষটা কি খুব চেনা চেনা লাগছে না? আমি উঠে ছবিটার কাছে গেলাম, বললাম, হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। উনি হচ্ছেন আমার বাবা আদিনাথ চক্রবর্তী। আর তার পাশে যে ছোট বাচ্চাটি রয়েছে না, ওটি হলে আমি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো, আমি ছোট থেকেই খুব নিকষা ছিলাম। আসলে আমার এই স্বাভাবিক জীবনযাত্রাটা কোনোদিনই খুব একটা ভালো লাগতো না। মনে হতো আমি যেন এগুলোর সবটাই জানি। তবে এই ছবিটার পেছনে একটা অতি বিস্ময়কর কাহিনী আছে। এতক্ষণ আমরা দুজনই ছবিটা খুঁটিয়ে দেখছিলাম। এই কথাটা শুনে বিদ্যুতের গতিতে তারানাথের দিকে তাকালাম। কিশোরী বলল, বিস্ময়কর ঘটনা বলতে আপনি কি বলবেন ঘটনাটা? এই সময় চারি চা আর গরম গরম তালের বড়া নিয়ে এলো। তারানাথ বলল, আরে বসো বসো, আগে চা খেয়ে নাও দেখি। আর এই নাও আমাদের গাছের তাল দিয়ে বানানো তালের বড়া। একবার খেলে তার স্বাদ ভোলা খুব কষ্ট। আমি ফিরে গিয়ে চৌকিতে বসলাম। কিশোরী চায়ের কাপ নিয়ে ফুঁ দিল। তারানাথ একটা চাটাই পেতে বলল, নিচে চলে এসো দেখি। শ্রোতা মুখোমুখি না বসলে সময় ভিত্তিক বর্ণনাগুলো বোঝাতে একটু অসুবিধা হয়। আমরা দুজনে নিচে বসে চৌকিতে হেলান দিলাম। তারানাথ কিশোরীর দিকে শূন্য হাত এগিয়ে দিতেই কিশোরী ওর পাঞ্জাবির পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তার হাতে দিল।
আমি ভাবতেই পারিনি এই প্যাকেটের সিগারেটগুলো এত দূরের একটা যাত্রাপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট ব্যক্তির হাতেই চলে আসবে। তারানাথ সিগারেট ধরিয়ে একবার পেছনের দেওয়ালের ছবিটার দিকে তাকালো, তারপর মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে বলল, আমাদের গ্রামের ধনী ভূস্বামীদের মধ্যে মনোহর ভট্টাচার্য অন্যতম ছিলেন। তার ছেলে রতনের বিয়েতে সেবার আমাদের প্রায় সারা গ্রামের মানুষের নিমন্ত্রণ পড়ল। আশ্বিন মাসে সাধারণত কেউ বিয়ের অনুষ্ঠান করে না, কিন্তু রতনের ঠাকুমা অর্থাৎ মনোহর ভট্টাচার্যের মার সেই সময় প্রায় মরণাপন্ন অবস্থা, তাই মৃত্যুর আগে নিজের একমাত্র নাতির বিয়ে দেখে যাবে বলে তড়িঘড়ি করে বিয়ের তারিখ ঠিক করা হলো। রতনের বিয়ে ঠিক হয়েছে এই গ্রামের থেকে প্রায় 10 মাইল দূরে। বরযাত্রীদের জন্য ভট্টাচার্য মশাই গরুর গাড়ির জোগাড় করেছেন আশেপাশের সব গ্রাম থেকে। শুনলে হয়তো তোমরা অবাক হবে, বরযাত্রীর সংখ্যা নেই করে তাও 300 জন। বিয়ের দিন বিকেল নাগাদ বাবা বাড়ি এসে বললেন, তারানাথ সন্ধ্যার মধ্যে তৈরি হয়ে নিস, তো ঠাকুরদা আগেই চলে যাবে, আমি যাই আরেকবার একটা ঢু মেরে আসি। বলে বাবা চলে গেলেন। যেমন তোমাদের আগেই বলেছি, আমার ঠাকুরদা বেজায় রাজভারী লোক ছিলেন। গ্রামের বড় কোনো অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথির তালিকায় সর্বদা রাখা হতো। তাই মনোহর ভট্টাচার্য এই সমস্ত ডাকাবুকো লোকেদের আগেই ছেলের সাথে বিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আমার কিন্তু একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না। কেন জানি না মনের মধ্যে একটা অশান্তি ঘোরাফেরা করছিল। ছবি দেখেই বুঝতে পারছো তখন আমার বয়স হবে ওই 7 কি 8 বছর। কিন্তু হাজার অনিচ্ছে সত্ত্বেও বাবার আদেশ পালন করা ছাড়া কোনো উপায় পেলাম না। তাছাড়া কি বা বলবো, বাবা আমি যাব না, আমার মনের মধ্যে কেমন যেন অশান্তির ভাব আসছে। এ তো কেবলই অনুভূতি, এর কোনো প্রমাণ আমার কাছে তখনও পর্যন্ত ছিল না। অগত্যা সন্ধ্যার আগে নতুন জামা জুতো পরে বাবার সাথে বেরিয়ে পড়লাম ভট্টাচার্য মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমাদের সঙ্গে পাশের বাড়ির যতীন ঘোষ পা মেলালেন কিছুটা সামনের থেকে। বিরক্তি প্রকাশ করে বললেন, বলো তো আদিনাথ দা, কোন আক্কেলে এই সময় বিয়ের অনুষ্ঠান করতে গেল? আকাশের অবস্থা দেখেছো একবার? আকাশের দিকে তাকিয়ে দেখি সত্যি মাথার উপরের আকাশ পরিষ্কার হলেও দূরে যে আকাশের কুলে কুলে মেঘ ভেসে আসছে তা স্পষ্ট বোঝা যায়। বাবা বললেন, আহ যতীন, এসব অলক্ষণে কথা বলো না তো, দূর রাস্তায় যেতে হবে, ঠাকুরের নাম নাও। যতীন ঘোষ আর কোনো কথা বলল না। দ্রুত পায়ে এগোচ্ছি সবাই ভট্টাচার্য মশাইয়ের বাড়ির দিকে, কিন্তু তার থেকে দ্রুত চারিদিকটা কালো হয়ে এলো। মনের কুডাকটা জানি না কেন তখন মাথায় উঠেছে আমার। জানি না কেন বারবার মনে হচ্ছে কিছু একটা হবে। ভট্টাচার্য মশাইয়ের বাড়ির সামনে গিয়ে দেখি লোকজন তত নেই। আমার চেনাশোনা মানুষের মধ্যে বলরাম মণ্ডল আমাদের আগেই ওখানে উপস্থিত হয়েছে দেখলাম। বাবাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো, বলল, আরে কাকাবাবু, আমি তো ভাবলাম আপনি চলে গেছেন। এখানে এসে শুনি আকাশের অবস্থা ভালো নেই বলে সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। শুধু সামনেই 2-3 জন মানুষ আর মনোহর কাকা ছাড়া কেউ বাকি নেই। বাবা ভ্রু কুঁচকে বললেন, সবাই চলে গেলেন মানে? এই তো বিকেলবেলা একবার ঘুরে গেলাম, তখন তো কেউ বেরোয়নি। আর গ্রামের এতগুলো লোকের নিমন্ত্রণ সবাই এক জায়গায় হলো কখন? বলরাম মণ্ডল কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বাড়ির মালিক অর্থাৎ মনোহর ভট্টাচার্য মশাই দ্রুত পায়ে হেঁটে আমাদের দিকে এলেন। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। অসংযতভাবে বললেন, আদিনাথ, তোমার বাড়িতেই লোক পাঠাচ্ছিলাম, হঠাৎ একটা বিপদে পড়ে গেছি। বিপদ? কি বিপদ? এর আগের গরুর গাড়িতে যারা যাচ্ছিল তাদের মধ্যে নাকি একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে আমরা ঘোর বিস্ময়ে চমকে উঠলাম। বলরাম মণ্ডল বললেন, খুঁজে পাচ্ছেন না মানেটা কি?
কোথায় গেল সে? বচ্চাজি মশাই ব্যস্ত হয়ে বললেন, আগে সবাই গাড়িতে ওঠো, যেতে যেতে বলছি। ওরা সবাই চণ্ডীতলার মাঠের ওখানে অপেক্ষা করছে। বলে ভচ্চাজি মশাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলেন। বাবা আমায় তুলে আমার পাশে বলরাম মণ্ডলকে বসিয়ে দিলেন। বললেন, বলরাম, পরিস্থিতি যাই হোক, তারানাথের হাত ছাড়িস না বাবা। আমি একটু আমার বয়সী সব বাচ্চাদের থেকে অন্যরকম ছিলাম। এর জন্যে বাবা মা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করতেন। আসলে যে মানুষের শরীরে ছোটবেলার থেকে দিব্য লক্ষণ বর্তমান থাকে, তার মন মানসিকতায় একটা আলাদা প্রশান্তির ভাব বিরাজ করে। ছোট থেকেই তার কাজকর্মের মধ্যে একটা মৌনতা লক্ষ্য করা যায়। সে যাই হোক, বাবা গাড়িতে উঠে ভচ্চাজি মশাইকে প্রশ্ন করলেন, এবার বলুন তো মনোহর বাবু, ব্যাপারটা কি? ভচ্চাজি মশাই বললেন, আকাশের অবস্থা খারাপ দেখে সন্ধ্যের অনেক আগেই লোক চলে এসেছিল, তাই আমি ধীরে ধীরে সবাইকে বেরিয়ে পড়তে বললাম। 300 লোক বলেছি, তবে হয়েছে তার অর্ধেক। শেষ গাড়িতে তো মাত্র 12 জন লোক গেছে, তাদের মধ্যে মধু ছিল। বাকিটা মধু বল। ছইয়ের ভিতরে যে আরো একজন লোক বসে আছে তাকে প্রথমে লক্ষ্যই করিনি। ভচ্চাজি মশাইয়ের চক্ষু নির্দেশে তাকে প্রথম আবিষ্কার করলাম। ভাঙা গলায় বলল, আমরা কয়েকজন চণ্ডীতলা মাঠের ওখানে পেশাব করার জন্য নেমেছি। অনাদি ছেলে পলাশ আমাদের সাথে নেমেছিল। অন্ধকারের মধ্যে ও যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। অনেক খুঁজলাম দাদাবাবু, চিৎকার করে করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। ওনাদিকে এখনো জানানো হয়নি ওর বাবা আগের গাড়িটাতে বিয়ে বাড়ি চলে গেছে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। বাবা কয়েকবার আমার মুখের দিকে তাকিয়ে গরুর গাড়ি চালকের পাশে চলে গেলেন। এই গাড়িতে রয়েছে মোট 7 জন লোক, তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক। বাদে সবাই রাস্তার চারিদিকে সন্দিগ্ধ দৃষ্টি ফেলতে ফেলতে চলল। রাতে আকাশের অবস্থা বোঝা যায় না। চণ্ডীতলা মাঠে পৌঁছানোর আগেই চেপে রাখা কান্নার মতো টপ টপ করে জলের মোটা মোটা দানা পড়তে শুরু হলো। তবে তা বাড়ল না। বলরাম মণ্ডল গলা চড়িয়ে বললেন, ওরে লক্ষণ, গরুগুলোকে একটু তাড়াতাড়ি ভাগারে, বৃষ্টি জোরে এলো, বুঝতে পারছিস না? লক্ষণ গরু লাঠিয়ে একটু গাড়ির গতি বাড়ালো। আমি ছোটবেলা থেকেই গ্রামের ছেলে, তোমরা তো জানোই। গ্রামের রাত সম্বন্ধে আমি যথেষ্ট অবগত, কিন্তু এই রাতের নির্জনতা একটু পৃথক। না কোনো ঝিঝি পোকার আর্তনাদ, না শ্রাবণের তোড়ে ভেসে যাওয়া মাঠে ব্যাঙের অনবরত ডেকে চলা। সমস্ত কীটপতঙ্গ যেন একটা অপার্থিব নির্জনতা বজায় রাখছে কোনো এক অনৈসর্গিক ভয়ে। শুধু গরুর গাড়ির টন টন শব্দ আর 2 জন অজ্ঞাত ব্যক্তির ব্যস্ত হুঁকোর টান ছাড়া কোনো সজীব অস্তিত্ব নেই। অবশেষে যখন চণ্ডীতলার মাঠে পৌঁছালাম, তখন বৃষ্টি আর একটু ঘন হয়েছে। বাবা গলা চড়িয়ে বললেন, রে সুকুমার, পাওয়া গেছে ছেলেটাকে? এই সুকুমার হলো আমাদের গ্রামের অন্যতম সাহসী যুবক। রাত বিরেতে কোনো মানুষ যদি স্টেশন থেকে ফিরতে গরুর গাড়ি না পায়, এই সুকুমার হলো তখন তাদের ভরসা। তোমরা তো দেখতে পেলে কত গরুর গাড়ি এখন আসা যাওয়া করে। আমি যে সময়ের কথা বলছি তখন দিনে একটা মাত্র গাড়ি 12-3 আসা যাওয়া করত। তবে খদ্দের না হলে বিকেলের পর সে গাড়ি ফিরে আসতো গ্রামে। কজনই বা শহরে যেতে পারত তখন। যাই হোক, বাবার গলা পেয়ে সুকুমার একটা হ্যারিকেন নিয়ে আমাদের গাড়ির দিকে এগিয়ে এলো। সে যে এক মুহূর্ত বসে থাকেনি তা তার পোশাকের অবস্থা দেখলে বোঝা যায়। কাদা লাগেনি এমন স্থান খুব কমই বেঁচে রয়েছে। ক্লান্ত স্বরে বলল, চকর্তিদা, আশেপাশে জঙ্গলগুলো সব দেখে ফেলেছি, কোথাও পেলাম না। এবার তো ভয় হচ্ছে রীতিমতন। সুকুমার ভয় পেতে শুরু করেছে।
তার মানে খুব কাছাকাছি কোথাও নিরুদ্দিষ্ট ছেলেটি নেই। এই কথা বাবা বুঝতে পারলেন, ভারী গলায় বললেন, আমার সঙ্গে গোটা 50 লোক থাকুক, আর বাকিরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়। এই ঘটনাটা কাউকে জানানোর দরকার নেই। অনাদি শুনতে চাইলে বলবে ওর ছেলে পেছনের গাড়িতে আসছে। তাছাড়া আকাশের যা অবস্থা, দেরি হলে সবাই ধরেই নেবে যে বৃষ্টির জন্য আটকে পড়েছে। এই কথাটা শোনার জন্য অনেকেই অপেক্ষা করছিল। বাবার কথা শেষ হতে না হতেই শুধু সুকুমার, বলরাম, মনোহর ভট্টাচার্য আর আমি ছাড়া কাউকেই রাস্তায় দেখতে পেলাম না। বলরাম জানতো বাবা আমাকে বাকি সবার সাথে পাঠিয়ে দিতে রাজি হবেন না, তাই সেও এই ব্যাপারে কোনো প্রশ্ন তুলল না। সবাই চলে গেলেও চণ্ডীতলার মাঠে যে আমরা এই কয়জনই শুধু আছি তা কিন্তু নয়। আমি স্পষ্ট টের পেলাম খুব ধারে কাছে না হলেও অনতি দূর থেকে কেউ আমাদের অপেক্ষা করছে, আমাদের ওপর নজর রাখছে। বাবা সুকুমারের হাতের থেকে হ্যারিকেনটা নিয়ে হাঁটতে শুরু করলেন। আমরাও তার পেছন পেছন চললাম। বর্ষার হাওয়া ভেজা শরীরকে মাঝে মাঝেই কাঁপিয়ে দিতে লাগলো। কিছুটা হাঁটার পর হঠাৎ বাবা থমকে দাঁড়ালেন। সুকুমার বলল, কি হলো শকতিদা, কিছু দেখলে নাকি? বাবা নিচু গলায় বললেন, ওই জায়গাটায় কি একটা দৌড়ে বেড়াচ্ছে না? গায়ের রক্ত হিম হয়ে এলো আমার। তাকিয়ে দেখি বাবার কথাই ঠিক। পা পর্যন্ত সাদা কাপড় পরা একটা মনুষ্য অবয়ব কিছুটা জায়গা নিয়ে নিজের চারিদিকে ঘুরে চলেছে। মুহূর্তের মধ্যে সুকুমার একটা চিৎকার করে সেদিকে দৌড়ে গেল। যেমন তোমাদের বললাম, আমাদের পাড়ার অন্যতম সাহসী ছেলে ছিল সুকুমার। যে দৃশ্য দেখে আমাদের প্রায় ভয়ে অথর্ব হয়ে যাওয়ার অবস্থা, সেখানে ওর মনে তুখর রাগের সঞ্চার হয়েছে। বাবা বললেন, বলরাম, তুমি তারানাথকে নিয়ে ফিরে যাও, অবস্থা খুব একটা স্বাভাবিক নয়। আমি প্রতিবাদ জানিয়ে বললাম, বাবা, আপনি আমায় নিয়ে একদমই চিন্তা করবেন না। আমি এইসবে কোনো ভয় পাই না। দ্রুত চলুন, পাছে সুকুমার কাকা আবার কোনো বিপদে না পড়ে। আমার কথা শুনে ভট্টাচার্য মশাই বললেন, আদিনা তো ঠিকই বলেছে, এখন চলো চলো, এক করতে গিয়ে আরেক বিপদ না চেপে বসে। বাবা আর কোনো আপত্তি দেখালেন না। আমরা সকলে দ্রুত পায়ে ওদিকে এগিয়ে গেলাম। সুকুমার চিৎকার করে বলে উঠল, চকতিদা, পলাশকে পেয়েছি। দূর থেকে না দেখতে পেলেও সাদা পোশাক পরা অবয়বটি যে একটা স্থানে দাঁড়িয়ে পড়েছে সেটা বুঝতে পারা গেল। আরও একটু কাছে আসার পর দেখলাম সুকুমার ওকে জাপটে ধরে রেখেছে। আরে কি হয়েছে তোর, এমন করছিস কেন? পলাশ নিজের সর্বশক্তিতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তার বিক্ষিপ্ত দৃষ্টি স্থির হলো মনোহর ভট্টাচার্যের দিকে তাকিয়ে। আমাদের অবাক করে বলল, মনোহর, আমি তোর ছেলের বউকে ছেড়ে দেবো ভেবেছিস? এখানে দাঁড়িয়ে থাকিস না, যা আগে বাড়িতে নিয়ে আয়। গলার স্বরে যে একটা প্রতিবাদের আঁচড় আছে তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। মনোহর ভট্টাচার্য এই কথা শুনে বাবার দিকে একবার তাকালেন, তারপর ভারী গলায় বললেন, ওনাদের ছেলের যে মাথা খারাপ তা তো আগে জানতাম না, ওকে নিয়ে এবার কি করি? বাবা বললেন, ও হঠাৎ এই কথা বলছে কেন, আর অমন অবস্থাই বা হলো কি করে? সুকুমার, ওকে চ্যাংদোলা করে নিয়ে চল। এমন সময় পলাশ সুকুমারের হাতে কামড় দিয়ে এক ছুটে পালিয়ে গেল। হ্যারিকেনের আলোয় মুহূর্তের জন্য তাকে দেখতে পেলাম আমরা।
ভট্টাচার্য মশাই তার স্বভাবীয় কণ্ঠে বললেন, ও মুরুগে, চলো আমরা বেরিয়ে পড়ি। এক পাগলের জন্য এতগুলো সময় পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাই চলুন। সুকুমার, তোমার হাতটা দেখি। সবাই সুকুমারের হাতের দিকে ঝুঁকলাম। দেখে যা বোঝা গেল, সুকুমার যদি ওকে না ছেড়ে দিত, পলাশ ওই স্থান থেকে মাংস তুলে নিত। একটুও দ্বিধাবোধ করত না। সেদিন আমরা চণ্ডীতলা মাঠের থেকে বাড়ি চলে এলাম, আর বিয়ে বাড়ি যাওয়া হলো না। জামা কাপড়ের যে অবস্থা হয়েছিল, ওই রকম ভাবে কোনো মানুষের বাড়ি যাওয়া যায় না। আমাদের কথা না হয় বাদই দাও, মনোহর ভট্টাচার্যের ছেলের বিয়ে, সে কি আর কাদা মাখা পোশাকে ওই বাড়িতে যেতে পারে? পরদিন দুপুরের মধ্যে এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। বিয়ে বাড়ির থেকে সবাই ফিরলে পলাশের বাবা অনাদিকে যা নয় তাই বলে অপমান করলেন ভট্টাচার্য মশাই। কিন্তু গরিবের ছেলে পাগল অপবাদ পেলে তাকে নিয়ে গ্রামের মানুষের মাথা ব্যথা কেন হবে? পলাশ টানা 2 দিন বাড়িতে না ফেরাতেও সে বিষয়ে সবাই অনড় হয়েই থাকল। একদিন সকালে ঘুম ভাঙল ঘরের বাইরে মনোহর ভট্টাচার্যের গলার শব্দে। বাইরে এসে দেখি ঠাকুরদা হাতে কয়েকটা ছবি নিয়ে উল্টে পাল্টে দেখছেন, আর তার সামনে ভয় মিশ্রিত দৃষ্টিতে চেয়ে আছেন ভট্টাচার্য মশাই। আমি ধীরে ধীরে ঠাকুরদার পেছনে গিয়ে দাঁড়ালাম। তার হাতের ছবিগুলোর দিকে চোখ পড়তেই ভয়ে আমার হৃৎপিণ্ড মুহূর্তের জন্য থমকে গেল। যে ছবিগুলি ঠাকুরদার হাতে রয়েছে তা হলো ভট্টাচার্য মশাইয়ের ছেলের বিয়ের ছবি, এবং তার প্রত্যেকটায় অবিশ্বাস্যভাবে নতুন বউয়ের পাশে কাদা মাখা পোশাকে দাঁড়িয়ে আছে পলাশ। তার দৃষ্টিতে প্রাণ নেই, মরা মাছের মতো ফ্যাকাশে সে চাউনি। ঠাকুরদা ছবিগুলি তার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, মনোহর, যা বুঝছি তোমার বাড়িতে ঘোর বিপদ আসতে চলেছে। অতি শীঘ্রই একটা রক্ষাকালী পুজোর ব্যবস্থা করে ফেলো, দেরি করা উচিত হবে না। তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এটা কোনো মানুষের কীর্তি নয়। যা চলছে তা সম্পূর্ণ অন্য জীব জগতের প্রাণীর তত্ত্বাবধানে। তুমি পাল বাড়িতে যাও, আর তোমার ছেলেকে বলনি তাই পুরোহিতকে একটা খবর দিয়ে দিতে। আর আপনি? আমি এখনই একবার তোমার বাড়ি যাব। কৃতজ্ঞ দৃষ্টিতে ঠাকুরদার দিকে তাকিয়ে একটা প্রণাম করলেন ভট্টাচার্য মশাই। উনি চলে গেলে আমি ঠাকুরদাকে বললাম, ঠাকুরদা, আমাকে একটু নিয়ে চলো না। আমি তো প্রথম দিন থেকেই সব দেখছি, তাই খুব জানতে ইচ্ছা করছে। ঠাকুরদা হাসি মুখে আমায় তার পাশে বসালেন, বললেন, অলৌকিকের প্রতি তোর টানটা স্বাভাবিক তারানাথ। ভবিষ্যতে এমন অনেক কিছু শেষ দেখতে হবে তোকে। এটুকু বলে তারানাথ চুপ হয়ে গেল। আমি আর কিশোরী হৃৎপিণ্ডে ছাড়া আর কোথাও জীবিত নেই। এতদিন যা শুনতাম তা আমাদের মনে একটা অন্য কল্পনার জগৎ সৃষ্টি করত, কিন্তু আজ যেই কাহিনী শুনছি তার পটভূমিতেই আমরা উপস্থিত। শরীরের এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার থাকলে হয়তো আমারই ভালো হতো, কারণ এই উত্তেজনা মনকে শান্ত নয়, চঞ্চল করে তুলছে ক্রমশ। কিশোরী বলল, ঠাকুরমশাই, পরের ঘটনাটা যাওয়ার আগে একটু জলের ব্যবস্থা করা যায় কি? আসলে বুঝেছি, একটু বসো, আমি আসছি। তারানাথ মিনিট 2 মধ্যে 1 ঘটি জল নিয়ে ঘরে ঢুকল। আমরা দুজনই এক ঢোক করে জল খেয়ে তারানাথের দিকে তাকালাম। ওর ঠোঁটে পুনরায় একটা সিগারেট উঠেছে। একটা মৃদু টান দিয়ে সেটা আঙুলের ফাঁকে রেখে আবার বলতে শুরু করলো, ঠাকুরদার সাথে মনোহর ভট্টাচার্যের বাড়িতে গেলাম দুপুর নাগাদ। বাড়িতে বিয়ে হলে যেমন পরিবেশ থাকে, এই বাড়ির পরিবেশ কিন্তু তা নয়। ভট্টাচার্য গিন্নি দুশ্চিন্তায় বিছানা শয্যা হয়েছেন।
বাড়ির কাজের লোকেদের মধ্যে কেমন একটা অসংযত ভাব। দাদু আমায় নিয়ে সোজা ওই বাড়ির বৈঠকখানায় ঢুকলেন। বাড়ির কর্তা বৈঠকখানাতেই ছিলেন। ঠাকুরদা বললেন, মনোহর, তোমার ছেলে বৌমাকে একটিবার ডেকে পাঠাও তো, ওদের সঙ্গে একটু কথা বলতে চাই। ঠাকুরদার আদেশ মতো রতন ও তার স্ত্রীকে ডেকে পাঠানো হলো। লক্ষ্য করলাম নতুন বউয়ের মুখে একটা কালশিটে দাগ পড়েছে। ঠাকুরদা বললেন, এ কি মা, তোমার মুখে এটা কিসের দাগ? বলা মাত্রই বউটি মাথার ঘোমটা টেনে মুখ ঢাকল। রতন ব্যস্ত হয়ে বলল, আর বলবেন না দাদু, বারণ করা সত্ত্বেও খাটের তলায় ঢুকেছিল একটা আংটি বের করতে। বললাম আমি বের করে দেব, তা ওনার দেরি সহ্য হলো না, সেই আঘাত পেল। তার কথার মধ্যে একটা সাজিয়ে কথা বলার মতো ইতস্তত ভাব লক্ষ্য করলাম। ঠাকুরদা সেটা আঁচ করতে পেরেই বললেন, কই চল তো দেখি কোথায় পড়েছে আংটি। বলা মাত্রই মেয়েটি ঠাকুরদার পায়ের কাছে পড়ে হাউ মাউ করে কেঁদে উঠল। বচ্চাজি মশাই বললেন, কি হলো বৌমা, কার্য কেন তুমি? ঠাকুরদা বললেন, মনোহর, তুমি একটু বাইরে যাও, আমি এদের সঙ্গে একটু একা কথা বলতে চাই। ঠাকুরদার নির্দেশে বচ্চাজি মশাই বেরিয়ে গেলেন ঘর থেকে। মেয়েটিকে দু হাত দিয়ে তুলে চেয়ারে বসানো হলো। রতন বলল, কি ব্যাপার ঝর্ণা, তুমি কাঁদছো কেন? মেয়েটি চোখ মুছে ভাঙা গলায় উত্তর দিল, দাদু দাদু, আমি এই বাড়িতে থাকতে পারছি না কোনোভাবেই। যেখানেই যাচ্ছি সে আমার পিছু করে বেড়াচ্ছে। মনের ভেতরে ওই দেখো, ওই দেখো। আমরা তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখি পলাশ কাদা মাখা পোশাকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। ওর শরীর দেখলে মনে হয় তাতে এক মুঠো মাংসও নেই। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওর শরীরটাকে জাদু বলে দাঁড় করিয়ে রেখেছে। ঠাকুরদা আমার হাত শক্ত করে চেপে ধরলেন। একটা পাশবিক হাসি খেলে গেল পলাশের মুখে। তারপর বলল, তুমি আমার মধুমিতা, কাটাও আমার নির্জনতা। চণ্ডী মাঠের তেঁতুল তলে তোমার আমার জীবন দুলে। ছড়া কাটতে কাটতে দ্রুত পায়ে বৈঠক ঘরের বড় জানলার থেকে লাফ মেরে বেরিয়ে গেল দেহটি। ঠাকুরদা তৎক্ষণাৎ জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। রতন বিস্ফারিত দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে বলল, মধুমিতা। বলে সে অচৈতন্য হয়ে মেঝের উপর আঁচড়ে পড়ল। ঠাকুরদা ডাকলেন, মনোহর, তাড়াতাড়ি এসো। ডাক শুনে দ্রুত ঘরে এলো ভট্টাচার্য মশাই। ছেলেকে মেঝেতে পড়ে থাকতে দেখে তার উপরে প্রায় হুমড়ি খেয়ে পড়লেন উনি। আরে কি হয়েছে, কি হয়েছে ওর? বাবা রতন, কি হলো? বৌমা, বৌমা, আরে তোমরা কেউ কথা বলছো না কেন? ঠাকুরদা ভট্টাচার্য মশাইয়ের পিঠে হাত রেখে বললেন, চিন্তা করো না মনোহর, ও হঠাৎ করে জ্ঞান হারিয়েছে। চোখে একটু জলের ঝাপটা দিলে সব ঠিক হয়ে যাবে। কে আছিস? কে আছিস? একটু জল নিয়ে আয়, আরে তাড়াতাড়ি নিয়ে আয়। মনোহর, রতনের জ্ঞান ফিরলে আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। কিছু কাজ আছে আমার ওর সঙ্গে। আপনি আমার কথা মতন কালকেই বাড়িতে রক্ষাকালীর পুজো করুন। মূর্তি না তৈরি হলে খড় পেতেও পুজো দিতে পারেন। ঠাকুরদার কথায় বুঝলাম এই পুজো নেহাতি এখন একটা নিয়ম পালন। আসল উপদ্রবের কারণ উনি ধরে ফেলেছেন। দু তিনবার জলের ঝাঁপটা দিতেই রতনের জ্ঞান ফিরল। মনোহর
ছোটবাবু ও চক্রবর্তী মশাইকে ওনাদের বাড়িতে নিয়ে যা। এই সময় হেঁটে যাওয়া ঠিক হবে না। সারাটা রাস্তা ঠাকুরদা রতনের সাথে কোনো কথা বলল না। সোজা ওকে নিয়ে নিজের পড়ার ঘরে ঢুকলেন উনি। সে ঘরটা অক্ষত থাকলে তোমাদের দেখাতাম, কিন্তু সে ঘর এখন ভেঙে গেছে। ওই পিছনের দিকের একটা ঘর, কাল সকালে একবার তবুও নিয়ে যাব। তারপর ঠাকুরদা দরজা জানলা সব বন্ধ করে দিয়ে বললেন, রতন মধুমিতাকে। রতন একবার আমার দিকে তাকালো। রতন, আমার কাছে কিছু লুকিও না। তোমার হাতে সময় খুব কম। আমি এ কারণেই তোমায় আমার বাড়িতে নিয়ে এলাম। কেউ কিছু জানবে না, সেই দায়িত্ব তোমার দাদুর। তুমি বলো। রতন মাথা নিচু করে বলতে শুরু করলো, পড়াশোনার জন্য আমি 2 বছর কলকাতায় ছিলাম। যে মেসে আমি থাকতাম সেখানে খুব বেশি লোকজন থাকতো না। বুঝতেই পারছেন, কলকাতায় মেসে থেকে পড়াশোনা করার মতন অবস্থা সবার থাকে না। মেসের ঘর পরিষ্কার থেকে শুরু করে আমার জামা কাপড় কাচা, রান্না করা, এইসব কাজ করতো ময়না মাসি। সে সময় ঘোর বর্ষা। সারা রাত পড়াশোনা করে ভোর নাগাদ ঘুমিয়ে পড়েছি। সকালে যখন ঘুম ভাঙলো, দেখি একটা মেয়ে আমার ঘরের দরজার সামনে বসে আনাজ কাটছে। আচমকা অপরিচিত কাউকে নিজের ঘরে দেখলে মনের মধ্যে একটা অপরিস্থিতি আসে। খাটের থেকে নেমে প্রশ্ন করলাম, এই যে, কে তুমি? মেয়েটি আমার প্রশ্ন শুনে মুখ তুলল। বিশ্বাস করুন দাদু, মেয়েটির গায়ের রং কালো হলেও ওর মুখ দেখে আমার মনে একটা খঞ্জন পাখির মতন চাঞ্চলতা খেলে গেল। কি একটা আছে ওই মুখে। নিচু গলায় বলল, আমার নাম মধুমিতা। মায়ের খুব জ্বর, তাই আমায় পাঠালো আপনাদের সব কাজ করে দিতে। আমি আকাশ থেকে পড়লাম। মনকে বোঝাতে অনেক সময় লাগলো যে এটা ময়না মাসির মেয়ে, কিন্তু তার প্রতি আমার অগোচরে যে আকর্ষণের সৃষ্টি হয়েছিল তা প্রশ্রয় পেল ময়না মাসির জ্বর টানা 3 দিন না সেরে ওঠায়। মধুমিতা প্রতিদিন আসতে লাগলো এবং আমাদের মধ্যে কথাবার্তা বাড়তে বাড়তে একে অপরের মনে ভালোবাসা তৈরি হতে সময় লাগলো না। সম্পর্কের ঘনত্ব একসময় তার সিঁথিতে আমার হাত দিয়ে সিঁদুর তুলে দিল। বাড়িতে কিছু জানালাম না। পড়াশোনা শেষের পরও কলকাতা একটা ভাড়া বাড়ি নিয়ে দুজন সংসার শুরু করলাম। দিন যেতে লাগলো, আমার বাড়ির প্রতি একটা টান তৈরি হলো, কিন্তু সেটা যে আসলে সংসারের প্রতি তিক্ততা তা তখন বুঝতে পারিনি। মধুমিতাকে ওর বাপের বাড়িতে রেখে রামজয়পুর ফিরলাম। আর ফিরে গেলাম না কলকাতায়। মাস 6 পরে আমার মেসের থেকে আমার বাড়ির ঠিকানা নিয়ে মধুমিতা এখানে এলো। আমি তখন খিড়কির পুকুরটায় বসে মাছ ধরছি। আমাদের চাকর মধু এসে বলল আমায় নাকি কেউ খুঁজছে। দুপুর বেলায় বাড়ির সবাই তখন ঘুমাচ্ছে। এসে দেখি মধুমিতা বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে। ও অন্তঃসত্ত্বা। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে তুমি এখানে কেন? এটা তো আমার কাজের জায়গা, চলো বাড়ি চলো। আমার মাথায় তখন ভয় করছে সম্মান, লজ্জা, আত্মবিশ্বাস বজায় রাখার ভূত। ওকে এই অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে চণ্ডীতলার মাঠের পাশে ওই জঙ্গলটায় নিয়ে গেলাম আমি। কাঠুরের পায়ে তৈরি করা সড়কি দিয়ে ওকে একটু আগে হাঁটতে বললাম। তারপর একটা মোটা গাছের ডাল দিয়ে পেছন থেকে ওর মাথায় আঘাত করলাম আমি। ওর শরীরটা কিছুক্ষণ ছটফট করে শিথিল হয়ে পড়ল। ওর মৃতদেহ তুলে নিয়ে একটা অপেক্ষাকৃত ঘন জঙ্গলে ফেলে আসি। তখন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আবার আমি ওখানে যাই। ওই জঙ্গলেই একটা মোটা তেঁতুল গাছের তলায় ওকে পুঁতে রেখে এলাম সেদিন। এটুকু বলে সে দুহাত দিয়ে নিজের চোখ চেপে ধরল। দেখলাম হাতের কবজি বেয়ে জল নেমে আসছে। ঠাকুরদা বললেন, রতন, তুমি যে পাপ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, যা এখন ঝর্ণা মা ভোগ করছে।
আজ রাতেই আমরা মধুমিতার দেহকে মুক্তি দেব। তারানাথ, ছড়াটা মনে আছে তো তোর? আমি বললাম, তুমি আমার মধুমিতা, কাটাও আমার নির্জনতা, চণ্ডী মাঠের তেঁতুল তলে তোমার আমার জীবন দোলে। এই তো তোর মুখস্থ হয়ে গেছে। সন্ধ্যার পর আমরা তিনজন বের হলাম চণ্ডীতলা মাঠের উদ্দেশ্যে। বৃষ্টি শুরু হলো মাঝ রাস্তায়। সে শুধু বৃষ্টিই নয়, প্রকৃতি যেন তাণ্ডব করে রতনের অপরাধের শাস্তি দিতে চাইছে। রতন সবার আগে হাঁটছে, তার পেছনে ঠাকুরদার হাত ধরে আমি। মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকলাম আমরা। দুর্ভেদ্য বৃষ্টিতে আমার হাতে ধরা টর্চের আলোটুকু ছাড়া বাকি পৃথিবীটা তখন নিকষ কালো। এবার গাছের ঘনত্ব আরো বাড়ল। কখনো কখনো পাশাপাশি না হেঁটে পরপর হাঁটতে হলো আমাদের। অবশেষে রতন একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থমকে দাঁড়ালো। ঠাকুরদা বললেন, কি হলো রতন? সে মুখে কিছু বলল না, হাতের ইশারায় সামনের দিকটা দেখালো। তার পাশে এসে দেখি একটা মোটা গাছের গোড়ায় পলাশ গুটি সুটি মেরে শুয়ে আছে। টর্চের আলো তার মুখে পড়তেও কোনো রকম শারীরিক পরিবর্তন হলো না তার। ঠাকুরদা বললেন, ওর দেহ এখন আত্মার অধিকারে নেই। যদি তা হতো ও চোখ বুজে থাকতো না। অবগাতে মৃত্যু হলে সেই আত্মা কখনো চোখ বুঝতে পারে না, তার মৃত্যুর কারণকে শেষ না করা পর্যন্ত। রতন শান্ত চোখে ঠাকুরদার দিকে চাইল। ঠাকুরদা মাথা নেড়ে তাকে মাটি খোঁড়ার নির্দেশ দিলেন। সেদিন রতন নিজের ভুল বুঝতে পেরে দুটো জীবনকে রক্ষা করে। সেটা ঘটনার শেষে তোমরা বুঝতে পারবে। আকাশে মেঘ গম্ভীরভাবে প্রতিবাদ জানাচ্ছে। বৃষ্টির তেজ বুঝিয়ে দিচ্ছে আজ এক অনাবিল শান্তির দিন। নিজের সর্বশক্তিতে তখন মাটি কুপিয়ে চলেছে রতন। ঠাকুরদা আমার হাত ধরে খানিকটা এগিয়ে এসেছেন রতনের কাছে। এমন সময় পলাশ উঠে এলো গাছের গোড়া থেকে। গরিবের সব থেকে বড় সম্পত্তি তার মন, এবং অমূল্য মনের পরিচয় দিল শীর্ণকায় পলাশ। ব্যস্ত হয়ে বলল, এ কি রতন দাদা, তোমার হাতে কোদাল কেন? দাও, আমায় দাও। বুঝলাম ঠাকুরদার কথাই ঠিক। তার শরীর থেকে মধুমিতা সম্পূর্ণ মুক্তি নিয়েছে। বাকি যেটুকু আছে তা আছে রতনের মনে ও মধুমিতার অস্তিত্বে। পলাশ উন্মাদের মতো কোদাল তুলে নিয়ে বার কয়েক কোপাতেই একটা যন্ত্রণা মিশ্রিত কান্নার শব্দ শুনতে পেলাম। সে কান্নায় মিশে আছে অসহায়তা, সে কান্নায় মিশে আছে অপ্রাপ্তির বেদনা। পলাশ কোদালটা হাত থেকে ছুঁড়ে দিয়ে উপরে উঠে এলো। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম অপার্থিব কিছু দৃষ্টিগোচর হয়েছে তার। আমরা সবাই গর্তটার দিকে একটু এগিয়ে যেতে দেখলাম একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা গর্তের মধ্যে কাদা মাখা অবস্থায় পড়ে হাত পা ছুঁড়ছে। রতন ঠাকুরদার দিকে জল ভরা চোখে তাকালে ঠাকুরদা তাকে চোখের ইশারায় অনুমতি দিলেন। রতন কাঁপা কাঁপা হাতে গর্তের থেকে বাচ্চাটাকে কোলে তুলে নিল। তাকে বুকে জড়িয়ে নিয়ে পাপবোধ আর যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকলো সে। পরদিন আমি, রতন, ঠাকুরদা ও আমার বাবা সবাই মিলে ভট্টাচার্য মশাইয়ের বাড়ির রক্ষাকালী পুজোয় গেলাম। আর আমাদের সাথে নতুন অতিথি যে গেল সে হলো ওই ফুটফুটে বাচ্চাটা। ঠাকুরদা বাবাকে যা বলেছিলেন বাকি সবাইকেও তাই বললেন।
বছর 3 মধ্যে রতনের বর্তমান স্ত্রী ঝর্ণার একটি মেয়ে সন্তান হলো। ঠিক তার 2 দিনের মাথায় রতন খিড়কির পুকুরে মাছ ধরতে বসেছে। এমন সময় হঠাৎ তার দাঁত মুখ আটকে গিয়ে হৃদস্পন্দন বন্ধ হলো, যাকে ওই ইংরেজিতে বলে হার্ট অ্যাটাক। তারানাথ থামল। গল্প শেষ হলো ঠিকই, কিন্তু তারানাথের মুখের সেই উজ্জ্বলতাটা আর ফিরে এলো না। আসলে শুধু বেদনাদায়ক গল্প নয়, এই গল্পের সাথে তার বাল্যবেলার কত স্মৃতিই না জড়িয়ে। সেই রাতে চৌকিতে উঠে আর শুইনি আমরা, নিচে ওই মাদুরেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালের আলো ফুটতেই তারানাথ ডেকে তুলল আমাদের, বলল, কি হে, এবার ঘুম থেকে ওঠো। গ্রাম জয়পুরে এসেছো আর গ্রামটা একটু ঘুরে দেখবে না, তা কি হয়? চলো এসো। প্রথম গন্তব্য ষোড়শী চাটুর্যের বাড়ি, যদিও ওখানে এখন আর কেউ থাকে না। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও চণ্ডীতলার বিভীষিকা। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজ দেবী প্রোডাকশন। গল্পটির সমগ্র পরিচালনায় দেবীয়ন্ত্রী দাস, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি রাজ প্রতাপ বসু, অন্যান্য চরিত্রে রাকেশ, সন্তু, দীপ, দেবীয়ন্ত্রী ও ফ্র্যাঙ্কি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরব আমরা প্রজেক্ট পাসিং শো সিজন 3 নিয়ে। একদম মিস করলে চলবে না কিন্তু, তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রথম গল্প আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে খুব শীঘ্রই ফিরছি আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।